অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গলে ৩ জন বিদেশিকে চূড়ান্ত করে নিয়েছে। গত বছর থেকে এক বিদেশি এবং ম্যানেজমেন্ট কিন্তু আরও একজন বিদেশিকে নিয়ে এসেছে। টোটাল ৫ বিদেশি রয়েছে ইস্টবেঙ্গলে। তো ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কীরকম টাইপসের প্লেয়ার হবে সেই নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার সাথে সাথে ইস্টবেঙ্গল কি এএফসির কথা মাথায় রেখে একাধিক বিদেশিকে সাইন করাতে পারে, কি আপডেট রয়েছে সেটা নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল কি মাথা ভারী কিছুটা দল গঠন করছে, প্লেয়ারদের নিয়ে কীরকম পরিকল্পনা রয়েছে হাবাসের, সমস্তটা নিয়েই কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এএফসির মঞ্চে ইস্টবেঙ্গল সবসময় কিন্তু ভালো করার চেষ্টা করে। গতবারে যখন এএফসিতে কোয়ালিফাই করেছিল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে, সেখানে কিন্তু খুব ভালো গ্রুপ স্টেজে পারফরমেন্স করে। পরবর্তীতে এমন একটা দলের বিরুদ্ধে খেলা ছিল যারা মোটামুটি কোনোদিন ম্যাচ হারেনি, কোনোভাবেই হারেনি, সেটা হোম ভেন্যুই হোক বা অ্যাওয়ে ভেন্যুই হোক, তাদের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল। তো সেটাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু সেই ম্যাচটাও খুব ক্লোজ ম্যাচ হয়েছিল। ইস্টবেঙ্গল যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছিলো, অত বাধা বিপত্তির পরেও কিন্তু ইস্টবেঙ্গল নো ডাউট ভালো খেলেছিল। হ্যাঁ, ম্যাচ জিততে পারেনি ওই সামান্যর ভুলে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তো এই বছর কিন্তু ইস্টবেঙ্গলের সামনে আরও একবার সুযোগ এসেছে এএফসিতে ভালো ফলাফল করার। শুধু ইস্টবেঙ্গলের কাছে সুযোগ এসেছে বলাটা ভুল, অ্যান্তোনিও লোপেজ হাবাসের কাছেও সুযোগ এসেছে এএফসিতে ভালো ফলাফল করানোর। কারণ ইস্টবেঙ্গল তো যখন এএফসি খেলে ভালো করে, অবশ্যই সেটা আমরা অতীতে দেখে এসেছি, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সেই রকম ট্রফিও রয়েছে যেটা আর ভারতবর্ষে কোনো ক্লাবের কাছে কিন্তু ট্রফি নেই। এবার অ্যান্তোনিও লোপেজ হাবাস অবশ্যই ইন্ডিয়ান ফুটবলে অন্যতম সফলতম কোচ। সে কিন্তু ইন্ডিয়াতে যত রকম ট্রফি রয়েছে সমস্ত ট্রফি এবং টপ টায়ার লিগের ট্রফি জেতার তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস অতীতে মোহনবাগান বা এটিকে মোহনবাগান দলে যখন কোচ হিসাবে যুক্ত ছিল, তার কাছেও সুযোগ ছিল এএফসিতে ভালো ফলাফল করার, কিন্তু সেই সময় এএফসিতে খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু তার দলকে নিয়ে করাতে পারেনি। হ্যাঁ, কিছু কিছু ম্যাচে অত্যন্ত খারাপ ফুটবল, অত্যন্ত খারাপ পারফরমেন্স, মূলত কিছু কিছু প্লেয়ারদের একটু ইগোর সমস্যা, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব একটা ভালো তার জন্য যায়নি। এবং আমরা যদি এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দিকে কথা বলি, ইস্টবেঙ্গলের সামনে কিন্তু 12 তারিখে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যেই ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল কিন্তু এএফসি যেটা টুর্নামেন্ট, সেকেন্ড টায়ার টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট এএফসি 2 সেটা খেলার সুযোগ পাবে। যদি ম্যাচটা কোনোভাবে হেরে যায় তো সেক্ষেত্রে কিন্তু যেটা চ্যাম্পিয়ন্স লিগ সেটা তো আর খেলা যাচ্ছে না, চ্যালেঞ্জ লিগ খেলতে হবে, যেটা এর আগেও ইস্টবেঙ্গল খেলেছে চ্যালেঞ্জ লিগ। তো আমি তো বলবো চ্যাম্পিয়ন্স লিগে ভারতবর্ষের কোনো দলের পক্ষে ক্ষমতা নেই যে খুব ভালো কিছু পারফরমেন্স সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত খেলার ক্ষমতা নেই, এটা মেনে নিতে হবে। কারণ আমাদের যেরকম ফুটবল স্ট্রাকচার, আমরা দিনের পর দিন পিছিয়ে পড়ছি, বাদবাকি দেশ তারা এগিয়ে যাচ্ছে, সেটা তো তাদের জন্য সত্যিই খুব ভালো। তো আমরা এই পিছিয়ে পড়া দেশের পক্ষে ওই চ্যাম্পিয়ন্স লিগ 2-এ খুব একটা ভালো পারফরমেন্স করা সম্ভব নয়। আমরা দেখে নিয়েছি সেখানে মুম্বাই বলো, সেখানে গোয়া বলো, মোহনবাগানের কথা বাদই রাখলাম, তারা তো খেলতে যায় না, ওই একটা ম্যাচ কলকাতায় খেলে তারপরই বলে যে না ভাই আমরা যাচ্ছি না, তাদের কথা বাদ রাখলাম। তো সেক্ষেত্রে সম্ভব নয়, সেটুকু আমরা বুঝে গেছি। তো আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে, যদি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ কোয়ালিফাই করি তো ভালো করার চেষ্টা করতে হবে যতটা ভালো করা যায়। আর যদি চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ হয় তো চ্যালেঞ্জ লিগ চ্যাম্পিয়ন হওয়ার মতন কিন্তু আমাদের ক্ষমতা রয়েছে ইন্ডিয়ান ক্লাবদের। সেখানে ইস্টবেঙ্গল রয়েছে, গোয়া রয়েছে, তারা দুজনেই ওই কোয়ালিফিকেশনের ম্যাচ খেলবে। যদি দুটো দলই চ্যালেঞ্জ লিগেও মুখোমুখি আসে তাহলেও খারাপ হবে না, দুটো দল যদি চ্যাম্পিয়ন্স লিগেও যায়, চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যায়, তাহলেও খুব একটা খারাপ হবে না। তো ইস্টবেঙ্গল কিন্তু দল গঠন যেরকম করছে, সেখানে 5 বিদেশিকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত পেন অ্যান্ড পেপার সিগনেচার করে নিয়েছে। গত সিজন থেকে কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার 31 বছর বয়সী প্লেয়ার মোহাম্মদ রাশিদ, যে গত সিজনেও ইস্টবেঙ্গল দলে যুক্ত ছিল, আসন্ন মরশুমেও কিন্তু সে ইস্টবেঙ্গল দলে যুক্ত রয়েছে। এবং কোচ চূড়ান্ত হওয়ার আগেই আইএসএলে অত্যন্ত ভালো পারফরমেন্স করা ড্যানি র্যামিরেস 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চূড়ান্ত করে ফেলে। তো এই দুজন বিদেশি চূড়ান্ত হয়ে যাওয়ার পর বাকি যে 4 বিদেশি আইএসএলের নিয়ম অনুযায়ী, সেই 4 বিদেশি কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস
তার পছন্দের মতন প্লেয়ারকে নিয়ে আসছে। একটা সময় পর্যন্ত ভাবা হয়েছিল যে এফিয়ং তাকে হয়তো ইস্টবেঙ্গল সাইন করাবে না, কিন্তু এফিয়ংয়ের প্রোফাইল অত্যন্ত পছন্দ হয় অ্যান্তোনিও লোপেজ হাবাসের। ফিজিক্যাল স্ট্রাইকার, লাস্ট ইয়ার কিন্তু গোল্ডেন বুটের রেসে 3 নম্বর পজিশনে ছিল এবং নো ডাউট ভালো পারফরমেন্স করেছিল। বয়স কম, তার গোল করার মধ্যে দক্ষতা রয়েছে, সেটা দেখে কিন্তু তাকে সাইন করানো হয়েছে। এবং তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে যেই প্লেয়ারদের, তার মধ্যে অবশ্যই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং লাইনের প্লেয়ার ক্রিসকে। তো সেই ক্রিসকে কিন্তু সাইন করানো হয়েছে 2 বছরের চুক্তিতে। অ্যান্তোনিও লোপেজ হাবাস এর আগে অনেক অস্ট্রেলিয়ান প্লেয়ারকে নিয়ে এসেছে, এলিগ খেলা প্লেয়ারকে নিয়ে এসেছে যারা খুব একটা ফ্লপ হয়নি, এবং সেই রকমভাবেই কিন্তু আরও একজন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়াতে নিয়ে আসছে, সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস। এটা তো ঠিকই রয়েছে, কিন্তু যেই প্লেয়ারের উপর সব থেকে বেশি চাপ হতে পারে সেটা হচ্ছে 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নাচোর কথা। তো নাচোর যেটা ব্যাপার, যে নাচোর কিন্তু কোনো ব্যাকআপ অপশান নেই। নাচো একমাত্র ডিফেন্ডার এই দলে রয়েছে সেন্টার ব্যাক পজিশনে। তার কিন্তু ব্যাকআপ বলতে ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাকআপ করতে হবে, কারণ ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে যেরকম পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আরও একজন অ্যাটাকারকে নেবে। হ্যাঁ, ম্যাচ জিততে গেলে গোল করতে হবে। আমরা লাস্ট সিজনে দেখেছি সেখানে কিন্তু এফিয়ং ভালো করেছে। এফিয়ং কিন্তু অনেকগুলোই গোল করেছিল, 7টা গোল খুব সম্ভবত লাস্ট সিজনে এফিয়ংয়ের কাছ থেকে দেখা গিয়েছে, এবং অ্যাসিস্টও ছিল পাঞ্জাবের জার্সি গায়ে। কিন্তু যদি আমরা কথা বলি, 7টা গোল 2টো অ্যাসিস্ট, তার মানে সে 9টা মতন গোল করেছে হাফ সিজনে। এবার ফুল সিজন হলে সেই 9টার জায়গায় সে 18টা না করলেও অন্তত 12 থেকে 14টা গোল কিন্তু অবশ্যই সবাই আশা করবে। এবং র্যামিরেজের যদি কথা বলি, র্যামিরেজও কিন্তু পাঞ্জাবের হয়ে লাস্ট সিজনে খেলেছিল, এবং র্যামিরেজের সঙ্গে কিন্তু এফিয়ংয়ের একটা খুব ভালো জুটি ছিল। সেখানে র্যামিরেজ শুধু যে গোল করানো সেটা নয়, সেও কিন্তু 5টা গোল 3টে অ্যাসিস্ট হাফ সিজনে করেছিল। তার মানে তার কাছ থেকেও আমরা অন্তত 10+ গোল আশা করছি। কিন্তু ওই 20টা বা 25টা গোল দিয়ে কিন্তু ম্যাচ বা টুর্নামেন্টে খুব ভালো কিছু করা যাবে না, কারণ আমরা লাস্ট সিজনেই দেখেছি ইস্টবেঙ্গল গোল ডিফারেন্স অনেকটা বেটার রেখেছিল। সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় সমসংখ্যক পয়েন্ট নিয়ে মোহনবাগানের সঙ্গে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস আরও একজন স্ট্রাইকারকে চাইছেন। এখন হাবাসের সিস্টেম আগের হাবাসের সিস্টেমের থেকে অনেকটা আলাদা। আগে হাবাস কিন্তু ডিফেন্সিভ কোচ হিসাবে পরিচিত ছিল, কিন্তু এখন হাবাসের যেটা প্লেইং স্টাইল সেটা কিন্তু অবশ্যই কিছুটা অ্যাটাকিং মাইন্ডসেট। এটা আমরা ইন্টারকাশিতে যখন ইন্টারকাশি চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসে তখনও দেখেছি, সেখানে কিন্তু আপফ্রন্টে 3জন বিদেশি প্লেয়ার যারা কিন্তু অবশ্যই স্ট্রাইকার পজিশন বা তারা কিন্তু অ্যাটাকার পজিশনের প্লেয়ার, তাদের নিয়ে খেলাতে ভালোবাসে। সেক্ষেত্রে এফিয়ং তো রয়েছে, সে স্ট্রাইকার পজিশনে খেলবে। ক্রিস রয়েছে, তাকে মূলত স্ট্রাইকার এবং অ্যাটাকিং প্লেয়ারের ব্যাকআপ হিসাবে রাখা। র্যামিরেজ রয়েছে, যে কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার, এবং আরও একজন যে বিদেশি হবে সে কিন্তু একজন প্রপার স্ট্রাইকার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সবথেকে চাপ যে বিদেশি প্লেয়ারের হবে সেটা হচ্ছে নাচো, কারণ নাচোর কিন্তু কোনো ব্যাকআপ নেই। রাশিদ খেলতে পারে, কিন্তু লাস্ট কবে সেন্টার ব্যাকে খেলেছে আমরা জানি না। বড় টুর্নামেন্ট, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের অবশ্যই উচিত 6জন বিদেশিকে তো আইএসএলের জন্য নিচ্ছে, অন্তত যদি ছোট চুক্তিতে। ইস্টবেঙ্গল তো এবছরে খুব বড়সড় বিদেশিকে নিচ্ছে না। প্রত্যেকটা প্লেয়ারের মার্কেট ভ্যালু দেখো, সেখানে নাচোর 80 লক্ষ টাকা মার্কেট ভ্যালু, র্যামিরেজের 80 লক্ষ টাকা মার্কেট ভ্যালু, রাশিদের মোটামুটি 3.5 কোটি টাকা মার্কেট ভ্যালু হলেও খুব কম টাকায় রাশিদকে রেখেছে ইস্টবেঙ্গল। এবং তার ছাড়া যদি ক্রিসের দিকে তাকাই, ওই মোটামুটি 1.5 কোটি টাকা মার্কেট ভ্যালু, এবং এফিয়ংকে ওই 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যেই নিয়েছে। তো 10 কোটির মধ্যে বিদেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি প্ল্যানিং করে এবং এএফসিতে যদি ভালো করতে চায়, তো সেক্ষেত্রে আমি তো বলবো এমন একজন প্লেয়ারকে নিয়ে আসুক 7ম বিদেশি হিসাবে, যাকে কিন্তু সেন্টার ব্যাক এবং রাশিদের ব্যাকআপ অপশান হিসাবে দেখা যাবে। রাশিদও এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হবে, এবং নাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হবে। রাশিদের জায়গায় মিডফিল্ডে খেলার মতন অনেক অপশান রয়েছে, কিন্তু নাচোর জায়গায় কিন্তু ডিফেন্সে খেলার মতন অপশান ইস্টবেঙ্গলের কাছে অনেক অনেক কম রয়েছে। সেই কোয়ালিটি হয়তো অন্য প্লেয়াররা নিয়ে আসতে পারবে না। ছোট চুক্তিতে নিয়ে আসুক। এবার আমরা জানি ইস্টবেঙ্গলের প্রত্যেক সিজনে আমরা আইএসএলে আসার পর থেকে দেখে এসেছি, অন্তত 6জন বিদেশিকে যেরকম রাখার কথা থাকে, তারপরে 2জন বিদেশি চেঞ্জ করতেই হয়। তো চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই। আগে থেকেই যদি ব্যাকআপ 1-2জন বিদেশিকে সাইন করিয়ে রাখে, এবং তাদের এএফসিতে ব্যবহার করা যাবে। এএফসিতে অনেক ম্যাচ রয়েছে, সেখানে ব্যবহার করা যাবে। কিছু কিছু টুর্নামেন্টে, আইএসএলের কথা বাদ রাখো, অন্যান্য টুর্নামেন্ট যেগুলো হবে সেখানে তাদের ব্যবহার করা যাবে। সেরকম যদি প্ল্যানিং করে খুব একটা খারাপ হবে না। হ্যাঁ, দলটাকে দেখে কিছুটা মাথাভারী দল মনে হলেও ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে কিন্তু
মিডফিল্ডকে সামলে দেওয়ার মতন অ্যান্তোনিও লোপেজ হাভেসের কাছে দল রয়েছে। ডিফেন্সেও অনেক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। হ্যাঁ, ডিফেন্সে নাচোর ব্যাকআপ কোনো নেই, রাশিদের ব্যাকআপ কোনো নেই, এই জায়গাটাই একটুখানি চিন্তার কারণ রয়েছে বলেই মনে হচ্ছে। কিন্তু ভালো পারফরমেন্স করতে গেলে গোল চাই, গোল করতে গেলে কিন্তু আরও একজন স্ট্রাইকারকে চাই। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও যে ইস্টবেঙ্গলে কি সত্যি মাথাবাড়ির দল হচ্ছে, কোথায় কী রকম প্লেয়ার এলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হয়। তোমাদের মতামত কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।